আসসালামু আলাইকুম, স্বাগত বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকির। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সব দুর্যোগে মানুষের পাশে ছিল আওয়ামী লীগ আর দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে বিএনপি, বলেছেন প্রধানমন্ত্রী। ৮০% মানুষকে টিকার আওতায় আনার ঘোষণা। কারাগারে চিকিৎসা না হওয়ায় হাসপাতালে থাকতে হচ্ছে খালেদা জিয়াকে, অভিযোগ ফখরুলের। বললেন দুঃস্বপ্ন দেখছে ক্ষমতাসীনরা, পালানোর রাজনীতি করে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। করোনায় দেশে আরও ১৭ মৃত্যু। কাল স্কুল শিক্ষার্থীদের পরীক্ষামূলকভাবে টিকা দেওয়া শুরু, জানালেন স্বাস্থ্যের মহাপরিচালক। যুগান্তকারী সিদ্ধান্ত, বলছেন বিশেষজ্ঞরা। কমছেই না পেঁয়াজের ঝাঁঝ। পাইকারির ৬৪ টাকা কেজির পেঁয়াজ খুচরা বিক্রি হচ্ছে ৮০ টাকায়। সিন্ডিকেট ঠেকাতে সরকারের ব্যর্থতাকে দুষছেন ক্রেতারা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঘূর্ণিঝড়, বন্যা ও মহামারী সহ সব দুর্যোগে আওয়ামী লীগ সবসময় মানুষের পাশে ছিল, আর বিএনপি দুর্যোগ কবলিত মানুষের প্রতি দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। এবছরের মধ্যে ৮০% মানুষকে টিকার আওতায় আনার কথাও জানান প্রধানমন্ত্রী। বুধবার ওসমানী স্মৃতি মিলনায়তনে ও কক্সবাজার মুক্তিযুদ্ধ মাঠে আয়োজন করা হয় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি এর ৫০ বছরের পদার্পণ ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, নানা প্রাকৃতিক দুর্যোগে আওয়ামী লীগ সবসময় মানুষের পাশে ছিল। সর্বশেষ করোনা মহামারীর সফল মোকাবেলায় সরকার ও দলের ভূমিকার কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী। আমরা বিভিন্ন যে পদক্ষেপগুলি নিয়েছি, তার ফলে দেশে করোনা ভাইরাসের সংক্রমণের হার কমানোর জন্য ইতিমধ্যে আমরা টিকা কার্যক্রম শুরু করেছি এবং এ পর্যন্ত ৫,৬০,০০,০০০ ডোজ টিকা ইতিমধ্যে প্রদান করা হয়েছে। কিন্তু আমাদের লক্ষ্য প্রায় আমাদের ৮০% মানুষকে আমরা টিকা দেব। আর যেহেতু প্রত্যেক উপজেলায় আমরা ফায়ার সার্ভিস স্টেশন তৈরি করে দিচ্ছি, তার ফলে যে কোনো দুর্যোগে তারা তাৎক্ষণিকভাবে সহযোগিতা পেতে পারেন, সেই সুবিধাটা আমরা সৃষ্টি করে দিয়েছি। বোধহয় আওয়ামী লীগ সরকারে না আসলে এগুলি আর কেউ করতো বলে মনে হয় না, কারণ তারা মানুষের সম্পর্কে কারো কোনো সেই দায়বদ্ধতা নেই। আর আমাদের রাজনীতি মানুষের জন্য, যত ঝুঁকি আসুক কিন্তু দেশের উন্নয়ন আমাদের অব্যাহত রাখতে হবে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বিএনপি সহ অন্যান্য সরকারগুলোর অবহেলা ও দায়িত্বহীনতার কথা উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। দুর্ভাগ্যের বিষয় যে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব কিন্তু এই ঘূর্ণিঝড় আসলে বা জলোচ্ছ্বাসে কি করণীয় সে সমস্ত কিছু করে দিয়ে গিয়েছিলেন, কিন্তু তদানীন্তন সরকার সেগুলি কোনোদিন অনুসরণই করেনি, যার জন্য লক্ষ লক্ষ মানুষ কিন্তু মারা যায়, কিন্তু তখন তারা স্বীকার করেনি। এখন আমার মনে আছে যে পার্লামেন্টে যখন এই বিষয়টা তুলে ধরি, তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছিল, যত মানুষ মরার কথা ছিল তত মানুষ মরে নাই। এই কথাটা আমার খুব লেগেছিল। তা আমি উঠে জিজ্ঞেস করলাম, কত মানুষ মরলে আপনার তত মানুষ হবে, সেটা আপনাকে বলতে হবে। যত দুর্যোগই আসুক সেসব মোকাবেলা করে অপ্রতিরোধ্য গতিতে দেশকে এগিয়ে নেওয়া হবে বলেও জানান সরকার প্রধান। প্রথমবার যখন সরকারি ছিল, রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভিকেন্টেভিচ ম্যান্টিটস্কি। সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন বাংলাদেশে নবনিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত। এ সময় তাঁরা রূপপুর পরমাণু প্রকল্প সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলাপ করেন। বাংলাদেশে দায়িত্ব পালনকালে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, জেলে থাকতে কোনো চিকিৎসা হয়নি বলেই বেগম খালেদা জিয়াকে এখন হাসপাতালে থাকতে হচ্ছে। কয়েকদিন ধরেই জ্বর তাঁর। পরীক্ষা নিরীক্ষা করে কারণ জানতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপির হাতে ক্ষমতা চলে যেতে পারে এ ভাবনায় আওয়ামী লীগ প্রতি মুহূর্তে দুঃস্বপ্ন দেখছে বলেও দাবি করেন দলটির মহাসচিব। মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই প্রসঙ্গেই ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিএনপির ভাইস চেয়ারম্যান আফসার আহমদ সিদ্দিকীর মৃত্যুবার্ষিকীর আলোচনার সভায় কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, বেশ কদিন ধরেই বেগম খালেদা জিয়া জ্বরে ভুগছিলেন। চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। যে 3 বছর তিনি জেলে ছিলেন তার কোনো চিকিৎসা হয়নি। আমি বলছি আপনাদেরকে, তার কোনো চিকিৎসা হয়নি, ইচ্ছা করে চিকিৎসা করেনি।
তার যে চিকিৎসক আছেন তারা দেখেছেন যে তার যে অসুস্থতাগুলো আছে, যে রোগগুলো আছে, এই রোগগুলোর চিকিৎসা এখানে পূর্ণাঙ্গভাবে সম্ভব নয়। সব রোগের একসাথে চিকিৎসা করতে পারে এই ধরনের মানসম্পন্ন যে হাসপাতাল, সেখানে তাকে নেওয়া দরকার। এবং তারা পরিষ্কার করে বলেছেন যে এটা বাংলাদেশে এই ধরনের কোনো ব্যবস্থা নেই, বাইরেই তাকে যেতে হবে। কেন দিচ্ছেন না বেগম জিয়ার প্রাপ্য জামিন? তাকে বেগম জিয়ার তো দয়া চাচ্ছেন না আপনাদের কাছে, আপনারা তার যে প্রাপ্য যে জামিন সেটা দেন। আপনারা এই ধরনের মামলায় সকলকে জামিন দিয়েছেন, আপনারা একজনও নাই বাইরে, আমি জানি, তাহলে তাকে দিচ্ছেন না কেন? ই কমার্স প্রতারণার সঙ্গে আওয়ামী লীগ জড়িত দাবি করে মির্জা ফখরুল বলেন, সরকারের অবস্থা বর্গীদের মতো, তারা শুধু লুট করছে। বিএনপিকে নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যের সমালোচনা করেন তিনি। ওবায়দুল কাদের সাহেব কালকে বলেছেন আমরা কি রঙিন খ্বাব দেখছি, আর আপনারা কি দেখছেন? আপনারা দেখছেন নাইটমেয়ার, দুঃস্বপ্ন। প্রতি মুহূর্তে দুঃস্বপ্ন দেখছেন যে এই বিএনপি আসলো, এই বিএনপি আসলো, আমাদের ক্ষমতা গেল, এটাই আপনার দুঃস্বপ্ন দেখছেন। পদ্মা সেতু, মেট্রো রেল, এগুলো যখন উদ্বোধন হবে তখন নাকি বিএনপি চোখের সর্ষার ফুল দেখবে। বিএনপি চোখের সর্ষার ফুল দেখে না, তোমরা চোখের সর্ষার ফুল দেখবে। এই জন্যে যে এই কাজগুলো যে তোমরা করছো শুধু তোমাদের নিজেদের পকেট ভারী করার জন্য করছো। দারিদ্র্য সীমা আরো বেড়ে গেছে, মানুষ গরিব থেকে গরিব হয়ে গেছে, আর তোমরা বড় লোক থেকে আরো বড় লোক হয়েছ। বিএনপির মহাসচিব বলেন, পেঁয়াজ সহ সব নিত্যপণ্যের দাম বাড়তে বাড়তে এমন পর্যায়ে গেছে এখন আর মানুষের কেনার সাধ্য নেই। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পালানোর রাজনীতি আওয়ামী লীগ নয়, বিএনপি করে। দলটির এই রাজনীতি গণতন্ত্রের জন্য হুমকি বলেও মন্তব্য তাঁর। তিনি জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে অভিযোগ যাচাই করে সত্যতা পেলে প্রয়োজনে সংশোধন করা হবে। বুধবার সকালে যাত্রাবাড়ি ড্যামরা মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানান, 369 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজের সার্বিক অগ্রগতি 60%। কাজ শেষ হবে আগামী বছর। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ পালানোর পথ পাবে না। বিএনপি মহাসচিবের এমন বক্তব্য হাস্যকর বলে মন্তব্য তার। জানান, জনরায় মেনে নিতে আওয়ামী লীগ প্রস্তুত। পালিয়ে যাওয়ার অভ্যেস আওয়ামী লীগের নেই, পালিয়ে যাওয়ার অভ্যেস বিএনপি। যার নেতৃত্বে আজকে বিএনপি চলছে, তিনিও একজন দণ্ডিত পলাতক আসামি। তিনি মুসলেকা দিয়ে রাজনীতি করবেন না বলে লন্ডনে চলে গিয়েছিলেন, তারপর আর ফিরে আসেননি। কাজে পালানোর অভ্যাসটা তাদেরই, তাদের নেতাই তো পলাতক। তিনি কোন মুখে আবার আওয়ামী লীগকে পালানোর কথা বলেন? আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, ইউনিয়ন পরিষদের দলীয় মনোনয়ন চূড়ান্তে শেষ মুহূর্তে তাড়াহুড়ো না করে আগে ভাগে কাজ সেরে রাখার নির্দেশ দিয়েছেন দলীয় সভাপতি। বিতর্কিত কোনো ব্যক্তি নমিনেশন পেলে সে ব্যাপারে সুস্পষ্ট অভিযোগ পাওয়া মাত্রই আমরা খতিয়ে দেখছি এবং কোথাও প্রয়োজন বোধে সংশোধনের উদ্যোগ নিয়েছি। সকল সাংগঠনিক ইউনিটকে আগামী 16ই অক্টোবর থেকে বিধি অনুযায়ী সভা ডেকে গঠনতন্ত্র মোতাবেক যথাযথভাবে রেজুলেশন, তৃণমূলের সুপারিশ প্রস্তুত করার জন্য সাংগঠনিক নির্দেশনা দিচ্ছি। ত্যাগী পরীক্ষিতদের দল মূল্যায়ন করবে বলেও আশ্বস্ত করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। করোনায় দেশে আরও 17 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 27,730-এ। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, 24 ঘন্টায় 22,153 জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে 518 জনের। এতে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 15,64,019 জন। নতুন 505 জন সহ মোট সুস্থ হয়েছেন 15,25,673 জন। শনাক্ত বিবেচনার মৃত্যুর হার 1.77, শনাক্তের হার 2.34 এবং সুস্থতার হার 97.54%। মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের 13 জন, খুলনায় 2 জন, চট্টগ্রামে ও বরিশালের 1 জন করে। রাজশাহী, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে গত 24 ঘন্টায় কোনো মৃত্যু নেই।
এদিকে 12 থেকে 17 বছরের শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু হবে বৃহস্পতিবার। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মানিকগঞ্জে এই কার্যক্রমের উদ্বোধন করবেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশিদ আলম জানিয়েছেন, এটি সফল হলে আগামী 10 থেকে 14 দিনের মধ্যে ঢাকায় বড় আকারে টিকার কার্যক্রম শুরু করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়ার এই উদ্যোগ সময়োপযোগী ও যুগান্তকারী সিদ্ধান্ত। 12 থেকে 17 বছরের শিক্ষার্থীদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে ফাইজার এবং এর জার্মান সহযোগী প্রতিষ্ঠান বায়োএনটেকের টিকা। এরপর শিশুদের করোনা ঝুঁকি রোধে বিশ্বের উন্নত দেশগুলোর মতো মহামারী ঠেকাতে দক্ষিণ এশিয়ার সিঙ্গাপুরও টিকা দেওয়ার সিদ্ধান্ত নেয়। এমন বাস্তবতায় দেশে শিক্ষার্থীদের টিকা দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন নেয় সরকার, যা পরীক্ষামূলকভাবে শুরু হবে বৃহস্পতিবার। 12 থেকে 17 বছর পর্যন্ত ছেলে মেয়েদের বেছে নিয়েছি এবং আমরা তাদেরকে ফাইজারের টিকাটা দেব। এবং টেকনিক্যাল কারণেই মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে আমরা এটা শুরু করব। এই টিকা দেবার পরে আমরা 10 থেকে 14 দিন পর্যবেক্ষণ করব শিশুদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় কিনা। তার পরবর্তীতে ঢাকায় আমরা বড় আকারে এই টিকা কার্যক্রমটা শুরু করব। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের হাতে পর্যাপ্ত টিকা থাকায় স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পৃথিবীর অনেক দেশই এই শিক্ষার্থীদেরকেও টিকা দিচ্ছে এবং আমরা শিক্ষা প্রতিষ্ঠান 1.5 বছর পরে খুলেছি। এইটা আমরা চাই যে প্রথম দিকে তো এখন আমরা জানি যে মাত্র ক্লাস 10 অ্যান্ড ক্লাস 12 এরা এভরিডে ক্লাস করছে, কিন্তু বাকিদেরকে 1 দিন বা 2 দিন করে। এটা যদি পর্যায়ক্রমে বাড়াতে হয়, সংক্রমণ যদি ঠেকাতে হয়, শিক্ষার্থীদেরকে যদি আমরা সংক্রমণ থেকে বাঁচাতে চাই, তাহলে তাদেরকেও টিকার আওতায় আনতে হবে। তারা বলছেন, টিকা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। অভিভাবকদের আশ্বস্ত করতে স্কুল শিক্ষার্থীদের টিকা দেয়া হবে। অল্প কয়েকটি দেশ টিকা দিয়ে স্কুল খুলেছে, বেশিরভাগ দেশ কিন্তু টিকা ছাড়াই স্কুল খুলেছে এবং এটা যখন সারা পৃথিবীর চিত্রটা বিবেচনা করে কিন্তু আমরা খোলা হয়েছে। কিছু অভিভাবক আছে, তারা মনে করে যেটা রিস্ক আছে, আমি আমার সন্তানকে টিকা দেবো তারপর যাব, এই জায়গাটাই কথা। শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করা গেলে নতুন বছরে শিক্ষা কার্যক্রম জোরে সোরে শুরু করা সম্ভব, মত বিশেষজ্ঞদের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। পেঁয়াজের ঝাঁঝ কমছেই না। পাইকারি বাজারে 64 টাকার দেশি পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে 80 টাকায়। বাড়তি দামে দিশেহারা ক্রেতারা বলছেন, সিন্ডিকেট করে প্রতি বছর অক্টোবর নভেম্বর মাসে পেঁয়াজের দাম বাড়ানো হয়, অথচ এ নিয়ে সরকারের আগাম কোনো পরিকল্পনা থাকে না। গত বছরের মতো হঠাৎ করেই গত 2 সপ্তাহ ধরে বেড়েছে পেঁয়াজের দাম। পাইকারি বাজারে দেশি 30 থেকে 35 টাকার পেঁয়াজের দাম ঠেকেছে 65 টাকায়। এতে অনেকেই পেঁয়াজ কেনা কমিয়ে দিয়েছে। যেমন ধরা যাক, গুলশানের হোটেল ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের কথাই। রান্নার জন্য 1 মাস আগেও প্রতিদিন কারওয়ান বাজার থেকে 30 থেকে 40 কেজি কিনলেও এখন দাম বেড়ে যাওয়ায় 20 কেজি দিয়েই প্রয়োজন সারছেন এই ব্যবসায়ী। আমরা এই কিছুদিন আগে 40 টাকা কেজি পেঁয়াজ কিনছি, হঠাৎ করে কয়েকদিন হয়েছে কেজি প্রতি 25 থেকে 30 টাকা কেজি প্রতি পেঁয়াজের দাম বাড়ছে। আমাদের অনেক কষ্ট হইতেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র বলছে, প্রতি বছর দেশে পেঁয়াজের চাহিদা 28 লাখ টন। এর মধ্যে দেশে উৎপাদন হচ্ছে 33 লাখ টন। নানা কারণে 30% পেঁয়াজ নষ্ট হলেও বাজারে দেশি পেঁয়াজ 23 লাখ টনের চাহিদা মিটিয়ে থাকে। আর বাকিটা আমদানি নির্ভর হওয়ায় সুযোগ নেন ব্যবসায়ীরা। কারণ বাজার আড়তে দেশি পেঁয়াজ 64 টাকা আর ইন্ডিয়ান পেঁয়াজ 55 টাকায় বিক্রি হচ্ছে। আমাদের মতো গরিবের লাগে সম্ভব না, না পারলে খেতে হয়। দেশি পেঁয়াজটার ভিতরে অনেক ডিফারেন্স, এক এক দোকানে এক এক দাম, দামের কোনো ঠিক নাই বাজারে। যিনিকে 10 গাড়ি আইব, হয়তো মনে 6 গাড়ি আইছে বা 5 গাড়ি আইছে, তাহলে শর্ট না, এই হিসেবে মনে করেন দামটা একটু বৃদ্ধি পাইছে। কারণ বাজার থেকে 2 কিলোমিটার দূরে হাতিরপুল খুচরা বাজারে 64 টাকার দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 টাকা করে, আর 55 টাকার ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি হচ্ছে 65 টাকা থেকে 70 টাকায়। দাম বৃদ্ধি নিয়ে বিক্রেতারা একেবারেই নির্বিকার, আর ক্রেতাদের নাভিশ্বাস অবস্থা। আজকে 72 টাকা কেজি কিনে আনছি, 80-75 বেচতে হবে। আমাদের বাধ্য হয়ে যেখানে 5 কেজি কিনি সেখানে 1 কেজি, আধা কেজি
1 পোয়া এরকম করে কিনি। যারা আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের কি বলবো, এটা ভাষা নাই যে আমরা বলবো, আমরা তো কারো কাছে কিছু বলতেও পারি না। যারা পেঁয়াজ স্টকে রাখে তারা পেঁয়াজ স্টকে রাখবে কেন? পিকশনারি অ্যাকশন নিতে হয়। যারা মন তারা দেশ তো চলবো না। পেঁয়াজের কেজি ছিল আপনার 35 টাকা, এই পেঁয়াজ এখন হলো 80 টাকা। এখন আমাদের তো মনে করেন আমরা তো জিম্মি, আমরা তো সরকারের হাতে বা আপনার ইয়ার হাতে জিম্মি, আমাদের তো করার কিছু নাই। এদিকে স্বল্প আয়ের মানুষের জন্য 30 টাকা কেজি দরে ট্রাক সেলের মাধ্যমে পেঁয়াজ বিক্রি অব্যাহত রেখেছে টিসিবি। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। মাথাপিছু মোট দেশজ উৎপাদন জিডিপিতে ভারতকে আবারও ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর পূর্বাভাস অনুযায়ী 2021 সালে বাংলাদেশে মাথাপিছু জিডিপি হবে $2138.794। একই সময়ে ভারতের মাথাপিছু জিডিপি হবে $2116.444। এর ফলে এই নিয়ে পরপর 2 বছর ভারতকে পেছনে ফেলবে বাংলাদেশ। IMF মঙ্গলবার রাতে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক WEO প্রকাশ করেছে। সেখানে সংস্থাটি বলছে করোনার প্রভাব কাটিয়ে বাংলাদেশ ও ভারত বড় প্রবৃদ্ধি অর্জন করবে। এর মধ্যে ভারতের জিডিপি প্রবৃদ্ধি হবে বেশি 9.5%, আর বাংলাদেশের প্রবৃদ্ধি হবে 4.6%। ভারতের প্রবৃদ্ধি বাড়লেও আগের বছর তাদের অর্থনীতি বেশি মাত্রায় সংকুচিত হয়েছিল। এ কারণেই আবার এগিয়ে যাওয়ার সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাম্প্রদায়িক অপশক্তিরা কুমিল্লায় মন্দিরে হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সন্ধ্যায় রাজধানী খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট প্রাঙ্গণে পূজা মণ্ডপ পরিদর্শনে এসে একথা বলেন তিনি বলেন, কুমিল্লার ঘটনার সাথে যারা জড়িত তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। যারা হিন্দুদের বাড়িঘরে হামলা চালায় তারা দলীয় কেউ নয় উল্লেখ করে তিনি বলেন, হামলাকারীরা দুর্বৃত্ত, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলা হবে। সংখ্যালঘুদের উপর হামলা করে কেউ ছাড় পাবে না বলেও হুঁশিয়ারি দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পরে পূজা মণ্ডপের বিভিন্ন অংশ ঘুরে দেখেন ওবায়দুল কাদের। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় যারা, এই ঘৃণ্যতম কাজ কুমিল্লা যেটা সংঘটিত হয়েছে, এটা সাম্প্রদায়িক অপশক্তিরই এটা কাজ। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এই ঘটনায় যারাই জড়িত তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে সরকার বদ্ধপরিকর। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ডে যুক্ত না হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান তিনি। সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননা সংক্রান্ত খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে। খবরটি খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে আমরা স্থানীয় প্রশাসনকে নির্দেশ প্রদান করেছি। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে যে কেউ এই ঘটনার সাথে জড়িত থাকুক তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কেউ আইন হাতে তুলে নেবেন না। সকলকে ধর্মীয় সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করা হলো। হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমী আজ। এ উপলক্ষে রাজধানী সহ দেশের মন্দিরগুলো অনুষ্ঠিত হয় অঞ্জলি প্রদান অনুষ্ঠান ও বিহিত পূজা। ষষ্ঠীর মাধ্যমে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরুর পর মহা অষ্টমীর দিনটি হিন্দুদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল 9:45টায় কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় এদিনের মূল আনুষ্ঠানিকতা। এরপর অনুষ্ঠিত হয় দেবীকে অঞ্জলি প্রদান অনুষ্ঠান। পুরোহিতের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে মন্ত্রপাঠের মধ্য দিয়ে দেবীর আরাধনায় মত্ত থাকেন হাজারো ভক্ত। দুঃখ কষ্ট ও দুর্গতি বিনাশের আশায় দেবী প্রণামে মুখর পূজারীরা। দেবী দুর্গার কাছে আমরা প্রার্থনা করতেছি যে সবার মঙ্গল কামনার জন্য আমাদের যাতে সেই শক্তি এবং সাহস যোগায়। আমার হচ্ছে সামনে এইচএসসি পরীক্ষা, এজন্য আমি আমার পরীক্ষার জন্য দেবী মায়ের কাছে আশীর্বাদ করব যেন ভালো ফলাফল করতে পারি। এই
সংকটময় মুহূর্ত যেন কেটে গিয়ে আমরা যেন সুস্থ সবল পূর্বের জীবন যেন আবার পুনরায় শুরু করতে পারি, নতুনভাবে যেন সবকিছু শুরু করতে পারি। গত 1-1.5 বছর 2 বছর ধরে আমরা পূজাতে আসতে পারি না, আজকে আসছি, সুন্দরভাবে সবার সাথে অঞ্জলি নিচ্ছি। হিন্দু শাস্ত্রে মহিষাসুরমর্দিনী দেবী দুর্গা অশুভ শক্তি বিনাশের প্রতীকরূপে পূজিত, তাই তো দেবীকে খুশি করতে চেষ্টার অন্ত নেই পুরোহিতদের। এই দিনে মূলত মহিষাসুরকে দেবী দমন করেন, এই জন্য আজকের দিনটি এই দুর্গাপূজার একটি বড় অংশ এবং বৃহৎ রূপ অসুর জেদকে তাকে দলন করার জন্য এবং শুভর যে স্বীকৃতি সেটাকে প্রতিষ্ঠা করার জন্য, সেটা মূলত আজকে থেকে শুরু হয়। তবে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি বিবেচনায় গেলবারের মতো এবারও রাজধানী সহ দেশের বড় মন্দিরগুলোয় অনুষ্ঠিত হচ্ছে না দুর্গাপূজার অন্যতম আকর্ষণ কুমারী পূজা। আগামী শুক্রবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ইশাখার পানামনগর সংরক্ষণ করতে চায় দক্ষিণ কোরিয়া, জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জ্যাংকিউন। পুরাকীর্তির ঐতিহ্য ধরে রাখার অংশ হিসেবে প্রাচীন এই নগরীর ভবনগুলো সংস্কার করে 500 বছরের আগের আদলে ফিরিয়ে আনতে চান তারা। এটি সম্ভব হলে বাংলাদেশের পর্যটনে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করেন প্রত্নতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর আবু সাইদ আহমেদ। পানামনগর থেকে ঘুরে এসে রাশেদুল ইসলাম বাবুলের তোলা ছবিতে রিপোর্ট করছেন ইমরুল কায়েস। পাঁচশো বছরেরও বেশি সময় আগে গড়ে ওঠে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এই পানামনগর। মুঘল আমলের আগেই গড়ে ওঠা পানামনগর থেকে শাসিত হতো বাংলা। সুলতানি আমলে স্থাপিত হলেও পানামনগর প্রসিদ্ধি পায় 12 ভূঁইয়াদের অন্যতম ইশাখার আমলে। কিন্তু কালের বিবর্তনে জৌলুস হারানোর পাশাপাশি গুরুত্ব হারাতে থাকে পানামনগর, এক পর্যায়ে পরিত্যক্ত হয়ে পড়ে। 2012 সালে পানামনগরের বড় সর্দার বাড়িটি সংরক্ষণের দায়িত্ব নেয় দক্ষিণ কোরিয়ার ইয়ংওয়ান কর্পোরেশন। 14 কোটি টাকা ব্যয়ে দীর্ঘ 5 বছরের চেষ্টার পর বাড়িটি ফিরে পায় এর পূর্বের আদল। কোরিয়ার ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিয়াকসাং উদ্যোগটা নেয়, ওনার ইচ্ছা হয় একটা বিল্ডিং রেস্টোর করা, স্বপ্ন দেখে। তারপর উনি এটা সিলেক্ট করে, যেহেতু এটা একটা সরকারি ভবন, কালচারাল মিনিস্ট্রির সাথে একটা এগ্রিমেন্ট করে কনজারভেশন কাজ শুরু হয়। এতে আমাদের টোটাল খরচ হয় প্রায় 14 কোটি টাকার মতো খরচ হয়। একইভাবে এখন পুরো পানামনগরী সংরক্ষণ করতে চায় ইয়ংওয়ান। এর বাস্তব অবস্থা দেখতে পানামনগরে যান দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাংকিউন। পরিদর্শন শেষে এই নগরীটিকে ঘিরে তার দেশের প্রতিষ্ঠান ইয়ংওয়ানের আগ্রহের কথা জানান তিনি। আমাদের দেশের ইয়ংওয়ান কর্পোরেশন পানামনগর সংরক্ষণ করতে চায়, সংস্কার করে এর হুবহু পুরনো রূপ ফিরিয়ে আনতে চায়। বাংলাদেশ সরকার সম্ভবত এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। আমরা সাংস্কৃতিকভাবে দুদেশের সম্পর্ক আরও বাড়াতে চাই। পানামনগরীর পুরাকীর্তি ও স্থাপত্য সংরক্ষণ করা গেলে তা দেশের পর্যটনে নতুন মাত্রা যোগ করবে অভিমত প্রত্নতত্ত্ববিদদের। দেশের জিডিপিতে কন্ট্রিবিউট করতে পারে যেই সেক্টরটা, সেটা হলো ট্যুরিজম সেক্টরটা। আজকাল কিন্তু সেই এন্টারটেনমেন্ট ট্যুরিজম কমে যাচ্ছে, আজকাল হলো কালচারাল ট্যুরিজম। সারা দুনিয়ার লোক কালচারাল ট্যুরিজমের দিকে এগুচ্ছে। পুরনো বিল্ডিং, পুরনো কালচার, আমাদের নৃতত্ব, আমাদের এটা দেখতে লোকজন আসে। তো এই পুরনো জিনিস রাখতে পারলে তো প্রচুর ট্যুরিস্ট আসবে। ইট কাঠ সুরকির এই ভবনগুলো শুধু ঐতিহ্যই নয়, এগুলো দেশের ইতিহাসেরও সাক্ষী। প্রায় কয়েক শত বছর যাবৎ জরাজীর্ণ অবস্থায় পড়েছিল পানামনগরের এই বড় সর্দার বাড়িটি। দক্ষিণ কোরিয়ার ইয়ংওয়ান কর্পোরেশন দায়িত্ব নিয়ে এই বাড়িটি সংরক্ষণ করেছে, ফিরিয়ে নিয়ে এসেছে এর পুরনো জৌলুস। ঠিক একইভাবে বাংলাদেশের বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো দেশের পুরাকীর্তিগুলো সংরক্ষণে এগিয়ে আসতে পারে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, পানামনগর, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
বিতর্কিত ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি অবসায়নে কমিটি গঠনে সাবেক 3 সচিবের নাম হাইকোর্টে জমা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এই 3 জন হলেন সাবেক ভূমি সচিব মাকসুদুর রহমান পাটোয়ারি, সাবেক স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সচিব রেজাউল আহসান ও ভূমি সংস্কার বোর্ডের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত সচিব ইয়াকুব আলী পাটোয়ারি। বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চে এদের নাম জমা দেওয়া হয়। এ বিষয়ে আজ আদেশের দিন ছিল। আদালত অবসায়ন কমিটিতে বর্তমান সচিবদের নাম রাখতে বলে আদেশের তারিখ পিছিয়েছেন। গত 30 সেপ্টেম্বর এক আদেশে 12 অক্টোবরের মধ্যে ইভ্যালির নথিপত্র আদালতে জমা দিতে রেজিস্ট্রার জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশনা অনুযায়ী আদালতে নথি জমা দেওয়া হয়েছে। বা এর বাইরেও যদি তিনি কাউকে কম্পিটেন্ট মনে করেন, আমি তো বুঝলাম না, এগুলো তো ঠিক না। আর 3 জন অবসরপ্রাপ্ত সচিব মহোদয়ের নাম আমরা জমা দিয়েছি এবং মাননীয় আদালত আজকে এই মামলাটি আমাদের তালিকাতে নেই, কিন্তু মাননীয় আদালতকে মেনশন করার পরে মাননীয় আদালত বলেছেন যে তিনি বিচার বিবেচনা করে বিশ্লেষণ করে তিনি আগামী 17 বা 18 তারিখ যেদিন ভ্যাকেশন বেঞ্চে তিনি বসবেন সেদিন তিনি এই বিষয়ে আদেশ প্রদান করবেন। ভূমি খেকোদের দৌরাত্ম্য, ক্রমবর্ধমান আবাসন ও নগরীর আধুনিকায়ন সহ নানা কারণে হারিয়ে গেছে সিলেটের বেশিরভাগ খেলার মাঠ। হাতে গোনা কয়েকটি মাঠ থাকলেও বছর বছর বাণিজ্য মেলা, পশুর হাট বসার কারণে অস্তিত্ব সংকটে মাঠগুলো। প্রয়োজনীয় অনুশীলনের সুযোগ পাচ্ছে না উঠতি খেলোয়াড়রা। ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে দেশের ক্রীড়াঙ্গনে সিলেটের খেলোয়াড়দের নৈপুণ্য প্রশংসনীয়, অবদানও অনেক। আলো ছড়িয়েছেন অলোক কাপালি, রাজিন সালে, নাসুম আহমেদ, সাদুদ্দিন, মতিন মিয়া ও বিপ্লবরা। এখন আর প্রতিভাবান খেলোয়াড় উঠে আসছে না এই পণ্যভূমি থেকে। এর বড় কারণ মাঠ সংকট, যেগুলো আছে সেগুলোরও বেহাল দশা। একসময় সিলেটের প্রতিটি পাড়া মহল্লায় থাকা খেলার মাঠগুলো এখন আর নেই। ভূমিক্ষেকো আর প্রভাবশালীদের অপতৎপরতায় হারিয়ে গেছে বেশিরভাগ মাঠ। আমরা নিয়মিত প্র্যাকটিস করতে পারি না। অনেক সময় কলেজে বিভিন্ন ইভেন্ট থাকে অথবা বিভিন্ন এরিয়ার মানুষরা এখানে এসে খেলাধুলা করে, কিন্তু এলাকাভিত্তিক মাঠ এখনও নাই। আবাসন ব্যবস্থা যত উন্নত হচ্ছে, এই আবাসন ব্যবস্থার কারণে আমাদের বর্তমান প্রজন্মকে আমরা খেলাধুলার কোনো সুযোগ করে দিতে পারছি না। রাজনীতি এবং সামাজিকভাবে মানুষকে দায়বদ্ধ থাকতে হবে। কোনো মাঠের মধ্যে মেলা চলতেছে, কোনো মাঠের মধ্যে গরুর হাট চলতেছে, কোনো মাঠ ব্লক হয়ে রয়েছে। পাবজি আর ফ্রি ফায়ার এগুলা লইয়া ব্যস্ত থাকে, তারা আসলে মেধার বিকাশও না, খেলাধুলার তো এখন কোনো সুযোগ নাই। যে শেখ রাসেল মিনি স্টেডিয়াম, এটা ছিল ইউনিয়ন পর্যায়ে খেলাধুলার জন্য, কিন্তু বিগত 3 থেকে 4 বছর সেই মাঠটিতে বিভিন্ন ধরনের মেলা হচ্ছে, পশুর হাট হচ্ছে। সিলেট নগরীর আশেপাশের বিভিন্ন উপজেলা ও ইউনিয়নেও মাঠের সংকট প্রকট। তৃণমূল থেকে খেলোয়াড় উঠে আসার লক্ষণ দেখছেন না কোচ ও সংগঠকরা। আগে খাদিমপাড়ায় অনেক ছেলেমেয়ে জাতীয় দলে খেলছে, যেমন আমাদের ফুটবলে তকলিস খেলতো বা আর অনেকই ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে তাদের সময়টুকু কিছু মাঠ ছিল, এখন কোনো মাঠ নেই। মান স্কুলের প্রতিদ্বন্দ্বী করতে পারতো, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন এগুলা লিগে খেলতে পারতো। এগুলা তৃণমূল পর্যায়ে তো এভাবে প্লেয়াররা উঠে আইছিল, কিন্তু এখন আর আস্তে আস্তে মাঠগুলা বিলুপ্ত হয়ে গেছে। মাঠ আর না থাকার কারণে প্লেয়ারগুলো আস্তে আস্তে অন্যদিকে তারা ডাইভার্ট হয়ে গেছে। খেলোয়াড় তৈরি করতে হলে আপনাকে মাঠ দিতে হবে, কারণ অনুশীলন ছাড়া কোনো খেলোয়াড়ই তৈরি করা যাবে না। আর মাঠগুলো শহরের ভিতরেও দিতে হবে, শহরের বাইরেও দিতে হবে। মাঠের সংকট কাটাতে কাজ করছে সিলেট সিটি কর্পোরেশন। প্রস্তাবনা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। যদি সরকার আন্তরিক হয়, আমরা এই মাঠগুলো যদি আমরা পরিপূর্ণতা পাই, তাহলে আমরা সিলেটের সেই অভাবটা, আমরা প্রতিভামূলক যেসব প্লেয়াররা রয়েছে তাদেরকে আমরা জাতীয় দলে আমরা প্রতিস্থাপন করতে পারবো। নগরীর মাঠগুলোর উন্নয়ন সহ আশেপাশের উপজেলাগুলোতেও কয়েকটি নতুন খেলার মাঠ তৈরি হলে সুদিন ফিরবে পণ্যভূমির ক্রীড়াঙ্গনে, আশা সিলেটবাসীর। বাংলাভিশন নিউজ ডেস্ক। ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সাবেক এপিএস ও ফরিদপুর জেলা যুবলীগের বহিষ্কৃত আহ্বায়ক ফুয়াদকে গ্রেফতার করা হয়েছে। বুধবার জেলা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জামাল পাশা বলেন, ফুয়াদ 2000 কোটি টাকা মানি লন্ডারিং মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি। দীর্ঘদিন সে আত্মগোপনে ছিল। মঙ্গলবার রাতে রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফুয়াদকে ফরিদপুরের বাস টার্মিনালে ছোটন হত্যা মামলার আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে ফরিদপুরে প্রায় ডজন খানেক মামলা রয়েছে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাকুরির প্রলোভনে প্রতারণার অভিযোগে দুটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও এমডি সহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজি র্যাব ১১ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করেন লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা। র্যাব জানায় সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া ও শহরের চাষাড়ার প্রতারণামূলক দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এনআরএস ফোর্স সিকিউরিটি সার্ভিসেসের চেয়ারম্যান রফিকুল ইসলাম, এমডি সাইফুল ইসলাম ও এমআরএম ফোর্সেস সিকিউরিটি সার্ভিসেসের চেয়ারম্যান রায়হান মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত ভিজিটিং কার্ড, চাকুরির প্রত্যাশীদের ভর্তি ফর্ম, সিল, এটিএম কার্ড, অঙ্গীকারনামা, সিকিউরিটি ইউনিফর্ম ও আয় ব্যয় রেজিস্টার বই জব্দ করা হয়। মুদি দোকানদার থেকে ওভারসিজ প্রতিষ্ঠানে মালিক বনে যাওয়া মধ্যপ্রাচ্যে মানব পাচারকারী চক্রের অন্যতম হোতা টুটুল ও তার সহযোগী তৈয়ব সহ ৮ জনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাতে র্যাব ৪-এর একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। দুপুরে র্যাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে তাদের প্রতারণার নানা তথ্য তুলে ধরা হয়। জানানো হয়, চক্রটি লাইসেন্স ছাড়া গত ৪ বছর ধরে ৩টি ওভারসিজ প্রতিষ্ঠান চালিয়ে আসছে। তারা মূলত লাইসেন্সকৃত যেসব ওভারসিজ প্রতিষ্ঠান রয়েছে তাদের সাথে চুক্তি করে মধ্যপ্রাচ্যে শ্রমিক পাঠাতো। ওই শ্রমিকরা বিদেশে পা রাখার পর তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া হতো আর শ্রমিকদের পাচার চক্রের কাছে বিক্রি করে দেওয়া হতো। আরও জানানো হয়, চক্রটি এ পর্যন্ত ৫০ জনের মতো শ্রমিককে বিদেশে পাঠিয়েছে। তার মধ্যে কয়েকজন নারী শ্রমিক বিদেশে যাওয়ার পর পরিবারের সাথে আর যোগাযোগ করতে পারেনি। দেশের বিভিন্ন জায়গায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। টাঙ্গাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শিবনাথ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে হয় আলোচনা সভা। পরে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প সহ বিভিন্ন দুর্যোগ থেকে রক্ষা ও দুর্যোগ পরবর্তী কার্যক্রম বিষয়ে মহড়ায় জেলার ফায়ার সার্ভিস কর্মীরা অংশ নেন। এদিকে দিবসটি উপলক্ষে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করা হয়। পরে সেখানে হয় আলোচনা সভা। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ঝিনাইদহে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অন্যদিকে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস এবং সিপিপির ৫০ বছর পূর্তি উদযাপন হয়েছে রাঙামাটিতে। এই উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে সভা শেষে ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত হয়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া ও গাইবান্ধা সহ দেশের বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এবার আরও কিছু খবর নিয়ে দেখুন একটি রিপোর্ট। রাজধানীর দয়াগঞ্জে শ্রী শ্রী জাতীয় শিব মন্দিরে অনুষ্ঠিত হল হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব দুর্গাপূজার মহাষ্টমী। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ সময় তিনি ধর্মবর্ণ নির্বিশেষে সকলকে একসাথে মিলেমিশে বসবাস করার আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন শিব মন্দিরের সভাপতি শ্রী রমেশ চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক এসকে বাদল, সাংগঠনিক সম্পাদক বাবুল কৃষ্ণ হাওলাদার সহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা। দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ম্যাক্সিমাসের সাথে নিয়ে এলো একটি এক্সক্লুসিভ কো-ব্র্যান্ডেড স্মার্টফোন ম্যাক্সিমাস R1 Pro। নতুন রবি ম্যাক্সিমাস R1 Pro ডিভাইসটিতে রয়েছে আকর্ষণীয় সব ফিচার ও বৈশিষ্ট্য, যার মূল্য মাত্র ৯,৯৪৯ টাকা। গ্রাহকরা এখন থেকে রবি শপে স্মার্টফোনটি প্রি বুক করলে সাথে পাবেন একটি এক্সক্লুসিভ লেনোভো ব্লুটুথ স্পিকার। প্রতিষ্ঠানটির কর্পোরেট অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয় 4G স্মার্টফোনটি। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অ্যাক্টিং সিইও এম রিয়াজ রশিদ, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ, চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার মোহাম্মদ আদিল হোসেন নোবেল, ক্লাস্টার মার্কেট ডিরেক্টর মোহাম্মদ মেহেদি হাসান, ভাইস প্রেসিডেন্ট ডিজিটাল কমার্স অ্যান্ড অল্টারনেট চ্যানেল শোভন চক্রবর্তী, ভাইস প্রেসিডেন্ট হেড অব ব্র্যান্ডস অ্যান্ড মার্কেটিং কমিউনিকেশনস ATM শামীমুজ্জামান। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেটে চালু করা হয়েছে মিনিস্টার গ্রুপের নতুন শোরুম। বিকালে শোরুমটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, FBCCI এর ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট MA রাজ্জাক খান রাজ। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার ডেভেলপমেন্ট মোহাম্মদ রফিকুল ইসলাম লিটন, জেনারেল ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং রিয়াজ মাহমুদ সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ টেলিভিশন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নেতারা, সদস্যরা সহ স্থানীয় ব্যবসায়ীরা।
রেলে পাথর নিক্ষেপকারীদের শনাক্তে কাজ চলছে। পাথর নিক্ষেপ প্রতিরোধে কেউ সচেতন না হলে তাকে আইনের আওতায় আনা হবে, হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম রেলওয়ের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী। চট্টগ্রামের টাইগার পাস এলাকায় রেলওয়ে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় তিনি রেল লাইনের আশেপাশে বসবাসকারী সহ সবাইকে সচেতন করা হচ্ছে বলেও জানান। প্রথমবারের মতো স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক দিনব্যাপী সেমিনার হয়েছে রংপুরে। নগরীর একটি হোটেলে ইইউর সহযোগিতায় এর আয়োজন করে বেসরকারি সংগঠন পদক্ষেপ মানবিক উন্নয়ন সংস্থা। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাকিম বিল্লাহ ফারুকী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসিফ আহসান, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার মোতাহারুল ইসলাম, বিভাগীয় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক মাহবুব আলম, প্রজেক্ট অফিসার নমরি জামান সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সব দুর্যোগে মানুষের পাশে ছিল আওয়ামী লীগ আর দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে বিএনপি, বলেছেন প্রধানমন্ত্রী। ৮০% মানুষকে টিকার আওতায় আনার ঘোষণা। কারাগারে চিকিৎসা না হওয়ায় হাসপাতালে থাকতে হচ্ছে খালেদা জিয়াকে, অভিযোগ মির্জা ফখরুলের। বললেন দুঃস্বপ্ন দেখছে ক্ষমতাসীনরা, পালানোর রাজনীতি করে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। করোনায় দেশে আরও 17 মৃত্যু। কাল স্কুল শিক্ষার্থীদের পরীক্ষামূলকভাবে টিকা দেওয়া শুরু, জানালেন স্বাস্থ্যের মহাপরিচালক। যুগান্তকারী সিদ্ধান্ত বলছেন বিশেষজ্ঞরা। কমছেই না পেঁয়াজের ঝাঁঝ, পাইকারি 64 টাকা কেজির পেঁয়াজ খুচরা বিক্রি হচ্ছে 80 টাকায়। সিন্ডিকেট ঠেকাতে সরকারের ব্যর্থতাকে দুষছেন ক্রেতারা। প্রিয় দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে, সাথে থাকার জন্য।